হ্যালো আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। গতকাল রাতে কোথাও গিয়েছিলে নাশিদ? মনিকার দিকে না তাকিয়ে খেতে খেতে নাশিদ বলল, থানায় গেছিলাম। কেন মা, আজ নতুন আর কি? মনিকা থতমত খেয়ে গেল নাশিদের এরূপ ব্যবহারে। ইদানিং আগের মতো ঠিকভাবে কথা বলে না, ব্যবহারটাও কেমন পাল্টে গেছে। ইদানিং আপনি বলেও সম্বোধন করছে তাকে। অর্পি নাশিদকে টাচ করতে গেলে নাশিদ প্লেট নিয়েই উঠে দাঁড়ায় এবং লিভিং রুমে যেতে যেতে বলে, ধোলাধলির জন্য ক্লাবে যাও, এটা খাবারের টেবিল। আর আমিও তোমার সো কল্ড প্লে বয় নই যে তোমার ইশারায় সাড়া দিব। নেওয়াজ নাশিদকে পিছু ডাক দেয়, কিন্তু নাশিদ শুনল না। নেওয়াজ অসহায় দৃষ্টিতে বাবার দিকে তাকাতেই বাবা চোখ রাঙিয়ে মনিকার দিকে তাকাল। মনিকার চাল যে সে ধরতে পারেনি এমনটি নয়। বাবা মনিকাকে দাঁতে দাঁত চেপে আস্তে করে বলল, ছেলেটাকে কি খেতেও দিবে না শান্তিমতো? মনিকা কিছু বলল না, চুপ করে রইল। নেওয়াজ আর বাবা কোনোরকম খেয়েই চলে গেল। নেওয়াজও যাওয়ার আগে মায়ের সাথে কথা বলেনি। ভাবি খাওয়া শেষ করে নাফিসাকে নিয়ে উঠে গেল। কিছুক্ষণের মাঝে নাশিদ প্লেট নিয়ে কিচেনে চলে গেল। সেখানে হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে সিঁড়ির সামনে গেল এবং নাফিসার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, ভার্সিটি কি আমি তোকে ড্রপ করে দিয়ে আসব? না ভাইয়া, আমার যেতে লেট হবে। নাশিদ আর কিছু না বলেই বেরিয়ে গেল। মনিকা বা অর্পিতার দিকে ফিরেও তাকাল না। রথি অনেক আগেই কোচিং সেন্টারে চলে গেছে। অর্পিতা নাশিদের যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে মনিকার দিকে তাকাল। এরকম কেন হচ্ছে ফুপ্পি? তোমার ছেলে আমার দিকে ফিরেও তাকাচ্ছে না। সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধর। অর্পিতা কিছু বলল না, রেগে বোম হয়ে চলে গেল। রথি রিকশার জন্য কোচিং সেন্টারের সামনে দাঁড়িয়ে আছে। সে খানিক চিন্তিত। আজ ফাহাদ স্যারের ঘেঁষাঘেঁষিটা বিরক্তিকর ছিল। তার ঘোরলাগা দৃষ্টিও রথির বুঝতে সময় লাগেনি। তার উপর গতকাল রাতের এমন আকস্মিক বিয়ে। রথির তো এখনও বিশ্বাস হচ্ছে না সে বিবাহিত মিসেস নাশিদ। রথির ভাবনার মাঝেই কোথা থেকে নাশিদের গাড়ি এসে থামল। রথি চোখ বড় বড় করে তাকাল। নাশিদ সানগ্লাস খুলে রথির দিকে তাকিয়ে বলে, গুড আফটারনুন বউ। নাশিদের মুখে বউ শুনে রথির ভেতরটা শীতল হাওয়ায় ছেয়ে গেল। এক অদ্ভুত শিহরণ অনুভব হচ্ছে তার। পরমুহূর্তে নিজেকে সামলে রথি বলে উঠল, আপনি এখানে? হু, আমি? আমার কোচিং সেন্টারের অ্যাড্রেস কই পেলেন? নাশিদ গাড়ি থেকে নেমে রথির বরাবর দাঁড়িয়ে বলল, মাথা কি গেছে তোমার? এর আগেও তো এখানে তোমার সাথে মিট করেছি, মনে নেই? বলেই নাশিদ মাথা নিচু করে রথির দিকে ঝুঁকতেই রথি পূর্বের ন্যায় দুই পা পিছিয়ে থরথর করে কাঁপতে লাগল। রথির এরূপ রিয়েকশনে নাশিদ হেসে উঠল। কি মনে পড়েছে? রথি জোরে জোরে মাথা নাড়ায়। ঠিক এভাবেই। গত 1.5 মাস আগে ঠিক এভাবেই নাশিদ তার উপর অদ্ভুত কারণে রাগান্বিত হয়ে এভাবে ঝুঁকেছিল। তবে আজ নাশিদ রেগে নেই, তার আজ পাগল করা হাসি। তাহলে যাওয়া যাক। আপনার সঙ্গে যাব না আমি। ওরে বাচ্চাটা, এত অভিযোগ, অভিমান কেন? তোমায় কি গুতা দিয়েছি? নাশিদ বাচ্চা বাচ্চা ফেস করে বলল। নাশিদের এমন বাচ্চামো দেখে রথির চোখ বের হয়ে যাওয়ার উপক্রম। এ কোনো রূপ দেখাচ্ছে নাশিদ? কি হলো, চুপ কেন? কই ভাবলাম তোমার সাথে লাঞ্চ করব, কিন্তু তুমি তো আমার সাথে যেতেই চাও না। ঠিক আছে, আমি লাঞ্চ না করেই থানায় চলে যাচ্ছি। উফ, এমন করেন কেন? উঠছি তো গাড়িতে। নাশিদ বাঁকা হাসল। রথি গিয়ে দরজা খুলে উঠে বসল। নাশিদের মাঝে কোথায় যেন গেল। রথি এদিক সেদিক খুঁজতে গিয়েই তার পাশের ডোর খুলল নাশিদ। হাতে তার 2টো সান চিপসের প্যাকেট। নাশিদ মুখে হাসি নিয়ে বলে, বাসরে নাকি বুদের উপহার দিতে হয়, কিন্তু আমার তো বাসর হয়নি, তাই বাসরে না দিয়ে এখানে দিলাম। নেও তোমার উইদাউট বাসর গিফট। বলেই রথির কোলে চিপসের প্যাকেট ছুঁড়ে মেরে দরজা লাগিয়ে দিল। আর রথি সেখানেই বেককলের মতো বসে রইল। নাশিদ ড্রাইভিং সিটে উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল। রথি চিপসের প্যাকেট উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, আচ্ছা ছেলেরা কি এভাবেই বিয়ের পর গিরগিটির মতো রূপ বদলায়? নাশিদ স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বাঁকা হেসে বলে,
সব ছেলের কথা তো জানি না, তবে আমার ঈদ পূর্ণিমার খুশির জন্য এই নাশিদ তার সর্বোচ্চ করতে রাজি, তবে লিমিট বজায় রেখে। তোমার ছেলেমানুষি আবদার করলে ঠিকই বকা খাবা। ছেলেমানুষি আবদার মানে? যেগুলা করা ঠিক না, আমার লিমিটের বাইরে। রথি ভেংচি কেটে বাইরের দিকে তাকালো। নাশিদ নিঃশব্দে হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। একটা রেস্টুরেন্টে লাঞ্চ করে ওরা বাসার উদ্দেশ্যে রওনা হল। রাস্তাতেই নাশিদ এমন একটা প্রশ্ন করল যা রথিকে বিষম খাইয়ে দিল। মা তোমায় কিছু বলেছে রথি? রথি বিষম খায় এবং নাশিদের দিকে তাকায়। কিন্তু নাশিদের কোনোরকম প্রতিক্রিয়া নেই। রথি আমতা আমতা করে বলল, মা মানেটা তুমি আমার চেয়ে বেশি ভালো জানো। যা জিজ্ঞেস করেছি বলো, এমন চুপ করে লুকিয়ে লাভ নেই। রথি প্রথমে অস্বীকার করল। পরমুহূর্তে নাশিদের কঠোর দৃষ্টিতে ঘাবড়ে বলতে বাধ্য হল। রথি মাথা নিচু করে চিপসের প্যাকেটটার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, সেদিন আমি একা ঘরে ছিলাম, আন্টি আমার ঘরে এসে আমায় উল্টো পাল্টা কথা বলেছে। আমার কোনোরকম অধিকার নেই এই বাড়িতে থাকার। আমি থাকলে আপনি আমার প্রতি দুর্বল হবেন, অতঃপর আমার মতন সমাজছাড়া মেয়ের সাথে সে আপনাকে কিছুতেই সহ্য করবে না। আমায় বাড়ি থেকে চলে যেতে বলেছে। তাই তুমি আমায় বিয়ে করে আমার বউয়ের পরিচয়ে থাকতে চেয়েছিলে। আমার বিয়ের জন্য চাপ দিয়েছ, তাই তো? রথি মাথা নাড়ায়। সে আবারও বলেছে, আমি আলাদা বাসা খোঁজাও শুরু করেছিলাম। মা তো আর আমার মুখও দেখবেন না বলেছিলেন, তাই আলাদা বাসা দেখা ছাড়া আমার কোনো উপায় নেই। আর আপনি তো মাঝে মধ্যে মনে হতো আপনি দায়িত্ব মনে করে আপনার কাছে রেখেছেন, দায়িত্ব শেষ হলে হয়তো আপনার সাথে আমারও কোনো সম্পর্ক থাকবেন। রথি আর কিছু বলার আগেই নাশিদ বেশ জোরে ব্রেক কষে। রথি ভয় পেয়ে নাশিদের দিকে তাকাল। নাসজিদের চোখমুখ অসম্ভব লাল হয়ে আছে। রথি অনেকটা ভয় পেয়ে যায়। নাশিদ কয়েক সেকেন্ড রাগে ফোঁস করে রথির দিকে তাকিয়ে রথির মুখ চেপে বাজখাই গলায় বলে উঠল, তোর কি আমার ভালোবাসা ঠুনকো মনে হয়? কাল থেকে আমার ভালোবাসার দিকে আঙ্গুল তুলছিস। কেউ ভালোবাসি না বললেই সে ভালোবাসে না। আর এদিকে যে তোর জন্য আমি নিঃস্বার্থে সব করে গেলাম। তোকে সময় দিয়েছি, ইঙ্গিতেও বুঝিয়েছি। তুই এতটাও বাচ্চা না যে আমার কথা টাইম স্পেন্ড করার মানে বুঝবি না। তুই যদি এতই বুঝ হতি, বারবার এভাবে আমায় আঘাত করতি না, আমায় চলে যাওয়ার কথাও বলতি না। তুই এখন বিবাহিত। এই নাশিদের বউ তুই। তোরে যেমন ভালোবাসতে পারবো তেমনি কষ্ট দিতে পারবো। তুই ওই মহিলার কথা শুনতে যাবি কেন? আমি বলছি ওই মহিলার কথা শুনতে। ওই মহিলা কতটুকু জানে আমার ভালোবাসা সম্পর্কে? লাস্ট ওয়ার্নিং দিচ্ছি রথি, আমার ভালোবাসাকে খারাপ দিকে ইঙ্গিত করলে আমি যে তোকে কি করব তা আল্লাহর চেয়ে ভালো কেউ জানে না। 3 কবুলে তোকে বিয়ে করেছি, মনে রাখিস। বলেই নাশিদ রথিকে ছেড়ে নিজের সিটে গিয়ে বসল। নাশিদ যথাসম্ভব চেষ্টা করতে লাগল নিজের রাগকে সঙ্গত করার। নাশিদ সরে যেতেই রথির চোখ বেয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তার বৃষ্টিস্তব্ধ বিমু। নাশিদ চোখ বুজে কয়েকবার লম্বা নিঃশ্বাস ফেলে গাড়ি স্টার্ট দিল। সারা রাস্তায় আর দুজনের মধ্যে কথা হল না। রথিকে বাসায় পৌঁছে দিয়েই রথিকে কিছু না বলেই গাড়ি টান দিয়ে নাশিদ আবার থানাতে চলে যায়। রথি মন খারাপ করে ভেতরে চলে গেল। এভাবে 2 দিন কেটে গেল, নাশিদ রথির সঙ্গে কথা বলে না। ভুল করেও রথি নাশিদের সামনে পড়লে নাশিদ নিখুঁতভাবে তাকে এড়িয়ে চলে। এখন রথিকে নাশিদ একা ছাড়ে না। ড্রাইভার দিয়ে কোচিং পৌঁছে দেয়, আবার ড্রাইভারের মাধ্যমে নিয়ে আসে। কিন্তু নাশিদ ভুল করেও রথিকে পিক করে না। রথির ইচ্ছে করছে সবকিছু তছনছ করে দিতে। নাশিদের এমন ইগনোরেন্স সে নিতে পারছে না। সে মানছে সে ভুল করেছে, তাই সে রেগে আছে। এর জন্য তাকে মারুক, বকুক, তাই বলে কথা কেন বন্ধ করবে? নাশিদের এই ইগনোরেন্স তার বুকে ছুরি দ্বারা বারংবার ক্ষতবিক্ষত করছে, তা কি নাশিদ বুঝে না? গত 2 রাতের মতোই আজও রথি বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ অপেক্ষা করছে নাশিদের জন্য। নাশিদ আজ এখনও ফিরেনি। এখন নাশিদকে না দেখলে তার ঘুম আসে না অবস্থা। দেরি করে ফিরছে, এজন্য তার চিন্তার শেষ নেই। আচ্ছা, বিয়ে হলে কি সকল মেয়েরাই এমন হয়ে যায়? আগেও তো নাশিদ দেরিতে ফিরেছে, রথির ঘুমিয়ে পড়ার পরে এসেছে। কিন্তু এখন নাশিদের জন্য কতটা উদ্বিগ্ন হয়ে আছে। বিয়ের নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তাদের ভালোবাসা আরও গাতে রূপ নিয়েছে। অপেক্ষা করার মাঝেও আলাদা সুপ্ত অনুভূতি রয়েছে। রথির ভাবনার মাঝেই সে গাড়ির শব্দ পেল। মুহূর্তেই তার মুখমণ্ডলে খুশির আলোড়ন তৈরি হল।
রথি চোখ মুছে মাথায় সুন্দর করে ঘোমটা দিয়ে ভেতরে আসল। নাফিসা ঘুমোচ্ছে। রথি মুখে এক চিলতে হাসি ঝুলিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ির কাছে নাশিদকে রক্তাক্ত অবস্থায় দেখে রথি সেখানেই থমকে গেল।